না, বিএনপি আওয়ামী লীগ যেখানে অনুপস্থিত, সেখানে রাজনৈতিক ভাবে বিএনপি এবং জামাত ছাড়া আর কিছু দল আছে, তাদেরকে আমি ছোট দল বলতে চাই না, তারাও দল। এছাড়া আর লোক কোথায়? এর মধ্যে থেকেই তো হবে। তাহলে কিন্তু নিরপেক্ষতা বিএনপি কে খোঁজেন কেন? আমরা মানে আপনারা না খুঁজছেন না, কেন? তাইলে বিএনপি কে যেভাবে বলা হচ্ছে, আমার কথাটা শুনে, আসলে বিএনপি এইভাবে কাউকে প্রেশার করছে বলে আমার জানা নেই। যে এইভাবে প্রেশার করছে, এইটা দিতে হবে ওইটা দিতে হবে, যেমন একদম বিএনপি এখন একদম নিশ্চুপ, কারণ তারা বুঝতে পারছে। আর এই দেশের যারা সবচেয়ে গোড়া, যাদেরকে তাজি গোড়া বলা হয়, সেই গোড়া যারা যারা সরকারকে বহন করে, তার নাম হইল সিভিল প্রশাসন। তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে বিএনপির তদবিরেও কাজ হবে না, বিএনপির তদবির শুনেও কোনো লাভ হবে না। তারা কিন্তু অলরেডি বুঝে গেছে ব্যাপার, আপনিও বুঝতে পারতেছেন। কাজেই ওই সন্তানরা যা বলতেছে, নেতারা যা বলতেছে যে বিএনপি সব করতেছে বা করছে, প্রথম থেকে হয়তো বা কথা ছিল, কারণ বিএনপি ছাড়া আছে কি? তারা তো প্রথম নিজেদেরকে সব দাবি করছিল, এখন তো আস্তে আস্তে বুঝতে পারছে। শহীদ মিনারে 31 তারিখে কত লোক হয়েছিল, আগামী 28শে ফেব্রুয়ারি ডাকলে কত লোক হয় দেখা যাবে। নাই তো কিছু। বিএনপি ছাড়া এবং জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠন ছাড়া, আর ছোট ছোট দলের কিছু জনপ্রিয় নেতা ছাড়া, ছোট ছোট দলের জনপ্রিয় আমি নাম বলতে পারি একদিকে, এছাড়া এই দেশে নামটা বললাম না, আছেটা কি? কারণ আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ এমন ভাবে ভাগছে, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা, এমপিরা, জেলা, থানা এবং ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি সব ভাগছে। কাজে আপনি লোক পাবেন কোথায়? এর জি, মধ্যে তো মানে লোক বাঁচতে হবে। সেটা তো সমস্যা নাই। বিএনপি, জামাত সবাই তো থাকবে। আমাদের দেশ, আমরা সবাই থাকবো, এটা স্বাভাবিক। কিন্তু যেই অভিযোগটা তাহলে আওয়ামী লীগের উপর করা হতো যে প্রশাসনের সব আওয়ামী লীগের দোসর, এখন তো যদি বিএনপি আসে প্রশাসনের সবাই বা জামাতের আসে, তাহলে তো একই রকম, মানে কোনো না কোনো দলেরই হয়ে যাচ্ছে। গুণগত পরিবর্তনটা কোথায় হলো? এই এটাই হচ্ছে প্রশ্ন বিএনপি করতে কোনো চাচ্ছি। প্রেশার করছে, এই অভিযোগটা সঠিক নয়। তারা যে অভিযোগটা করছে, তারা এখন নিজেরা এগ্রিড তাদের ক্ষমতার ব্যাপারে। বিএনপি প্রশ্ন তুলছে অনির্দিষ্টকালের ক্ষমতার ব্যাপারে, এই কারণ তারা এগ্রিড হইয়া বিএনপির ব্যাপারে এই কথাগুলো বলছে বলে আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু আপনিও একটা অভিযোগ করছেন। আমি তাহলে এই প্রশ্নটা করি আপনাকে, যে তাহলে কি প্রশাসনের নিয়োগ বা যেই নিয়োগগুলোর কথা আপনিও বলছিলেন, সেগুলো কি একটা স্বচ্ছ ব্যাপার না? এখানে তদবির বা কারো চাপ, এই বিষয়গুলো কি কাজ করে আমাদের সেই সিভিল প্রশাসন থেকে শুরু করে আইনাঙ্গনে যাদের কথা আপনি বলছিলেন? এই দেশের যে রেকর্ড, পূর্ববর্তী রেকর্ড যা রয়ে গেছে, সেই রেকর্ড অনুযায়ী নিশ্চিতভাবে আমার মনে হয় বা আমার জানা মতে বা আমার শোনা মতে, আমি জানি যে পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন জায়গাতে কিছুটা তদবির, কিছুটা প্রেশার নিশ্চিতভাবে করে, এবং এটার মধ্যে একটা পার্টির তদবির এবং প্রেশারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কথাটা আমি আগেও বলছি, দেওয়া হচ্ছে। আর বিএনপি কে এখন মনে করা হচ্ছে, বিএনপি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যে বিএনপি কে একটা দায়িত্ব নিয়ে বলতে হচ্ছে যে এই দেশ যদি ঠিক করতে হয়, জনগণের কাছে যাই, জনগণ সিদ্ধান্ত নিক। এইটা আবার এই সরকার পছন্দ করতেছে না। আর সরকার যখন পছন্দ করতেছে না, কাজে তারা বিএনপি কোনো তদবির হোক আর প্রেশার হোক, কোনোটাই শোনার জন্য তারা প্রস্তুত না। জি, কাজে বিএনপি এই জায়গাতে দূরেই আছে এখন পর্যন্ত। জি। কিন্তু মানে আপনি যেই মানে কালচারের কথা বলছিলেন এবং এখনো যা হচ্ছেন, এত মানে বৈষম্য বিরোধী আন্দোলন যে শুরুটা হলো, কোটা বনাম মেধা। তো সেখানে বলা হলো যে আচ্ছা, কোটা না মেধা, মেধাকেই প্রাধান্য দিতে হবে। এখন তদবির বনাম মেধা হয়ে যাচ্ছে কি ব্যাপারটা? মানে প্রশাসনের মানুষ যাবে যারা মেধাবী, যারা যোগ্য, তারা। তদবিরের জায়গাটা কেন আসে? তাহলে কি তদবির আর মেধার মধ্যে এখন বাছাই করতে হচ্ছে, মানে তদবির প্রায়োরিটি পাচ্ছে? এই উত্তরটা তো দিবে যারা কোটা এবং মেধা করে, এরাই তো এখন বসে আছে সরকার এবং নেতৃত্বে, তারাই উত্তরটা দেয়। আমি দিব কেন? তারা এখন কোটার না করে মেধাকে প্রাধান্য দেখ, তারা। এই উত্তরটা তো আমি দিব না। এই যে মেডিকেল পরীক্ষা হয়েছে, অনেক শত শত ছাত্রছাত্রী, সেই মেডিকেল পরীক্ষা তো আমি দেখছি মেধাভিত্তিক নিচে, যে বা বিনিয়ে তাক তারা নিছে। কিন্তু ওটা অনুযায়ী যে এপিলেট ডিভিশনের যে 5%, মুক্তিযোদ্ধার 5%, অনলি 5%, আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, যাদেরকে নেওয়া হয়েছিল তাদের সবাইকে তো বাতিল না করে স্টপ না করে, পারমিশন না দিয়ে স্টপ করে দেওয়া হচ্ছে। তো দেখতেছি কি করব, কিছু করার নাই তো। কিন্তু এটা এপিলেট ডিভিশনের রায়টা তো তারা বাতিল করে নাই রিভিউ করে। জি, কথাটা মানে খুব বোঝার চেষ্টা করেন। এপিলেট ডিভিশন যে রায় ফুল বেঞ্চ দিল যে অত পার্সেন্ট হবে মেধা, 5% হবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোটা। কোটা, হ্যাঁ, সেটা তো তারা রিভিউ করে বাতিল করে নাই। 5% যদি কোটা দিয়ে থাকে মেডিকেলে, এটা তারা স্টপ করলো কেন? তাহলে তো তাদের রিভিউ করা উচিত এপিলেট ডিভিশনে। পরে রিভিউ করিয়াতে সেটা রায় এনে তারপরে বাতিল, যে কোনো কোটায় দেওয়া।
জি তা তো এপিলেট ডিভিশনের রায়ও মানতেছে। জি, অ্যাপিলেট ডিভিশনের রায় মানছেন, এই জায়গাটি স্পষ্ট। কোটা বনাম মেধার জায়গা থেকে এখন তদবির বনাম মেধা, এই জায়গাটার আরেকটা নতুন সংকটের জায়গা, বা পুরনো সংকটেরই চলমান একটা প্রক্রিয়া যদি চলে, তাহলে সেটি দুর্ভাগ্যজনকই বটে। আপনার কাছে আরেকজন সমন্বয়ক, তার একটা বক্তব্য সম্পর্কেও একটু জানতে চাই। তিনিও ফেসবুকে পোস্ট দিচ্ছেন, বিএনপির বিষয়ে উল্লেখ করে অনেকগুলো পোস্ট দিয়েছেন, মানে একাধিক পোস্ট দিয়েছেন। একটি অবশ্য নাম না উল্লেখ করে, মানে বিএনপির নাম না উল্লেখ করে তিনি লিখছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আতাতের রাজনীতি করছে, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে, আর কার গ্রেফতারের পর কার জন্য কে তদবির করেছে, এই খবর আমাদের কাছে আছে। তাদের কাছে যে খবর আছে, এই বিষয়ে কি আপনারা চিন্তিত? এরা হলো বেয়াদব, যে এই কথাগুলো বলছে সে হলো বেয়াদব, ছোট মুখে বড় কথা। আসলে এটা সত্য নয়। আর এদেশে গণতন্ত্র চাইলেই, ভোট চাইলেই ভারতের দালাল। একটা কথা খুব সোজা, ভারতের দালাল। যে ভোট চায় তাড়াতাড়ি, সে হইলো ভারতের দালাল। এবং এইটা শত মুখে বলা হয়। আমি আপনাকে বলি যে আপনি আমার সাথে ইন্টারভিউ করতেছেন, এইরকম ধরনের ফেসবুক ইন্টারভিউ, সমস্ত কিছু ইলেকট্রনিক্স মিডিয়া গুলা একটা দল এবং তাদের বর্তমানে এবং পূর্ববর্তী ক্যাডাররা দখল করে বসে আছে। কিভাবে বসে আছে আমি জানি না, কিন্তু বসে আছে। এইসব এই মোবাইল খুললে পরে এইসব কথা ছাড়া, ওই যে ছেলেদের, এবং এই ছেলেদের কথা আমি কি বলবো, এরা কোত্থেকে এদের জন্ম কারো ৭১ সনে হয় না, এরপর অনেক পরে হয়েছে। এরা লাভে লোভে এই কথাগুলো বলে, এবং এদের কথাগুলোর মধ্যে মারাত্মক ধরনের বেয়াদবি আছে, মারাত্মক ধরনের। আমি বললাম, এইভাবে একটা জাতি চলতে পারে না। সব যারা ওই দলটা করছে বা ওই দলের সঙ্গে এক সময় যুক্ত ছিল, তারা যে কথাবার্তা বলে, আল্লাহ জানে এদেরকে এদের রাজনৈতিক দল কথা শিখায় না কেন, কথা বলা শিখায় নাই কেন, আদব শিখায় নাই কেন। ওরা তো নিজেদেরকে করে। আমি একটা দল বলছি যারা এই দেশে, যারা ওই ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। জি, দলের নাম বলতে সমস্যা আছে? আমি এখন নাম বলতে চাই না। আপনি যদি বুঝেন, যারা বুঝেন তারা বুঝবে, যারা না বুঝেন না বুঝলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের কথার মধ্যে বেয়াদবিটা চরম, চরম বেয়াদবি। এটা অকল্পনীয় বেয়াদবি হচ্ছে এই দেশে। যেভাবে ফজলুর রহমানের নামটা বাদ দেন, মির্জা ফখরুলের নামটা, যেভাবে জাতীয় নেতাদের নামটা, বিশ্ববিখ্যাত জাতীয় নেতাদের নামটা এইসব বেয়াদব ছেলে পেলেরা যেভাবে বলে, এটা অকল্পনীয়। আমরা এই দেশে কিন্তু 1 বছরের বড় ভাই হলে তাকে ঈদের দিন সালাম করি। আমি কিন্তু উকালতি করি, একদিনের যিনি সিনিয়র তাকে আমি স্যার ডাকি। সুপ্রিম কোর্টে আপনি একদিনের সিনিয়র, তাকে স্যার ডাকতে হবে, এটাই কালচার আমাদের। কিন্তু এখানে চরম জাতীয় বেয়াদবি শুরু হচ্ছে। কিছু কইলে ভারতের দালাল, ফেসিবাদের দালাল। আরে আমি আপনাকে বলি, আমি চ্যালেঞ্জ করলাম, এমন কোন বাপের বেটা বাংলাদেশে আছে কিনা? ফজলুর রহমান 1 বছর 23-24 সন, 23 সনের 31 অক্টোবর থেকে 24 সনের আগস্ট সেপ্টেম্বর এখন পর্যন্ত যে কথা বলছে, এমন বাপের বেটা বাংলাদেশে কেউ আছে কিনা? আসুক ফজলুর রহমানের সামনে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, গুলি খাওয়ার ঝুঁকি নিয়ে, আমার সন্তানকে এতিম করার ঝুঁকি নিয়ে, আমার স্ত্রীকে বিধবা করার ঝুঁকি নিয়ে আমি যে কথা বলছি, বাংলাদেশে কেউ বলছে কিনা? আমি চ্যালেঞ্জ করলাম। এখন আমাকে বলবে আমি ফেসিবাদের দালাল, আমি ভারতের দালাল। আমি মোদী সরকারের বিরুদ্ধে যে কথা বলছি, ভারতের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই কথা কেউ বাংলাদেশে বলছি না। এখন আমি যদি বলি যে আমার নির্বাচন দাও তাড়াতাড়ি, তাই করবো ফজলুর রহমান ভারতের দালাল, সে ফেসিবাদের দালাল বলবে। কি করব বলেন? আমি এখনো চ্যালেঞ্জ করছি, আমার জীবনে, আমার 60 বছরের রাজনীতিতে একটা ত্রুটি, শুধু একটা দল পরিবর্তন করা ছাড়া, যেটা ভারতবর্ষের সমস্ত নেতারা করছে, গান্ধীর থেকে ধরিয়া একদম শেষ শেখ মুজিবুর রহমান পর্যন্ত সবাই দল পরিবর্তন, একটা দল পরিবর্তন, এর বাইরে আমার জীবনে কোনো ত্রুটি পাই কেনা। কিন্তু যেভাবে কয়েকদিন যাবত আমাকে গালাগালি করা হচ্ছে ইউটিউবে, অকল্পনীয়। এবং সেই ছেলেগুলার দাড়ি দেখলে আমি চিনি ছেলেগুলা কারা, তাদের মাথার চুল দেখলে আমি চিনি এরা কারা, তারা তাদের মুখের বক্তব্য দেখলেই, ভাষা দেখলেই বুঝি এরা কারা। এরা নাকি আবার ধর্মের ধর্মপ্রাণ রাজনীতি করে, কিন্তু এত বেয়াদবি ভাবে কথাবার্তা বলে, যেটা অকল্পনীয়। আমাকে একজন মৌলবী ওয়াজ করেন, উনি, আমি তো ওনাকে অসময়, আমি চিনিও না তাকে, কালকে হঠাৎ দেখলাম আমাকে বলতেছে কিশোরগঞ্জের ফজু পাগলা।
আপনি বুঝেন যেন কথাটা। ওর বাপের চেয়ে বয়সে আমি বড়, আমি কিশোরগঞ্জের ফজু পাগলা। এই যে বেয়াদবি শুরু হচ্ছে, এটা শেষ কোথায়? আমরা কিছু বললে কথা বলো, আসো দেখি ইলেকশনের মাঠে আমার ইটনামিটা মনস্ত গ্রাম আছে, যদি অন্য পার্টির কেউ তাকে আসো দেখি, কিন্তু তুমি পাস করতে পারো, তোমাকে আমি সেলিউট দিব, তুমি কথা কইবা, আমি তোমার বিরোধী দল হিসাবে থাকবো। কিন্তু তোমার 2টা লোক নাই, 200 লোক নাই, তোমার 100টা জনপ্রিয়তা নাই, তোমাকে কেউ জানো না পড়ে, আর তুমি এখানে থেকে আমার নামে 1000 বড় বড় কথা বলতেছো জাতীয় ভাবে। জি, যেই জায়গাটা নিয়েই অ্যাডভোকেট ফজলুর রহমান এত ঝামেলা তৈরি হচ্ছে, মানে আপনারা নির্বাচন চাইছেন, সেইখানেই আপনাদেরকে নানানভাবে অভিযুক্ত করা হচ্ছে। আপনি বলছেন, আপনারা বলছেন দ্রুত নির্বাচন চান, এবং জুলাই আগস্টেরও একটা মোটামুটি সময়সীমা আপনারা দিচ্ছেন। বিএনপি মহাসচিবই বলছেন জুলাই আগস্টের কথাও। একটু এই প্রশ্নটি, যখন বিএনপি মহাসচিব বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন তাকে বিবিসির সঞ্চালক তিনিও জিজ্ঞাসা করছিলেন যে জুলাই আগস্টে যদি নির্বাচন হয়, তাহলে সেখানে তো আপনাদের প্রধান যে 2 নেতা বেগম জিয়া এবং তারেক রহমান, তারা দুজনেই লন্ডনে আছেন, তারা তো নির্বাচনের বাইরেই থেকে যাবেন, কিভাবে সেটি হবে? তখন বিএনপি মহাসচিব উত্তরে বলছিলেন যে 18তে নির্বাচন করেছি না, মানে 18তেও তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তারেক রহমান বিদেশে ছিলেন, তখনও তো নির্বাচন করেছি। আপনারা কি আবারও একটা নির্বাচন এরকম ভাবছেন যেখানে প্রধান 2 নেতা নির্বাচনের বাইরে থাকবে? বাইরে থাকবে না। অগাস্টে ইলেকশন হইলে প্রধান 2 নেতা ভিতরে আসতে পারবে না কেন? আমি তো মনে করি তারা ভিতরে আসবে। আর যদি অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া ওখানে থাকতে হয়, বিএনপি তো এমন কোন দল না, খালেদা জিয়া ওখান থেকে, তারেক রহমান ওখান থেকে নির্দেশ দিলে বিএনপির যে ব্যক্তি আছে, তার যে জনপ্রিয়তা আছে, একটা ইলেকশন করতে পারবে না কেন? বিএনপি তো শুধু ওই যে আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তো আমরা প্রমাণ করব। কে ব্যক্তি তো আছেন, ওনারা আমাদের মাথার উপর। তারা ছাড়াও আমরা যে দেশের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করে মানুষের আমরা সমর্থন নিতে পারি এবং দায়িত্ব নিতে পারি, এই জিনিসটা আমরা প্রমাণ করব। আর যদি আমাদের গ্যাপ হয়, গ্যাপটা তো আমাদের, আপনাদের কেন? আপনারা আমাদের জন্য তো দুশ্চিন্তা করেন কেন? থাক না আমাদের নেতা নেত্রীর বাইরে। দুশ্চিন্তা তো বটেই, যদি আপনারাই সামনে ক্ষমতায় আসেন, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন, কিভাবে আপনারা সরকার গঠন করবেন, সেটা তো দেশের মানুষের জানতে হবে, তাই না? সে কারণে আপনারা একটা বড় দল, আপনারা সম্ভাবনাময় দল, এই জন্যই আপনাদের নিয়ে এত প্রশ্ন। তারেক রহমান কেন ফিরছেন না, এই ব্যাখ্যা আপনাদের কাছে কি আছে? তারেক রহমান কেন ফিরছেন না, এটা তারেক রহমান বলতে পারবেন। উনি আমাদের দলের নেতা, উনি উনার সিদ্ধান্ত বা তার স্থায়ী কমিটির সদস্য আমি না, মানে নীতি নির্ধারণী কমিটির সঙ্গে মতামত করিয়া উনি বলতে পারবেন। আমি বলতে পারবো না যে উনি কেন দেশে ফিরছেন না। তবে আমি চাই উনি দ্রুত দেশে ফিরুক, আমি চাই, এবং আমার চাওয়া ছিল 7ই আগস্ট উনি দেশে ফিরুক, আমার ব্যক্তিগত কথাটা। কিন্তু কেন ফিরছেন না, এটা স্থায়ী কমিটির সদস্যরা যারা নীতি নির্ধারণ করেন তারা বলতে পারবে, এবং তারেক রহমান সাহেব নিজে বলতে পারবে।